জিয়াউর রহমান কিংবা হচ্ছে খালেদা জিয়ার তাদের সেই রাজনৈতিক ভিত্তি থেকে আমরা সবসময় তাদেরকে দেশের প্রতি প্রতিবেশী রাষ্ট্রের প্রভাবের বাহিরে এসছে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ মনোভাবকে উপেক্ষা করে কিন্তু তিনি বাংলাদেশের স্বার্থের দিকে ফোকাস করছেন এবং বিশেষ করে সার্ক গঠন, এখানকার ভারতের প্রভাবের বাহিরে একটা সার্ক দক্ষিণ এশীয় সংগঠন করা এবং জাতীয় যে ইস্যুগুলাতে তারা দেশের ফোকাস করা। কিন্তু পরবর্তীতে আমাদের যেটা দেখা গিয়েছে যে ধরেন ইতিমধ্যে যে ভারতের সিদ্ধান্তের বিষয় কিংবা আওয়ামী লীগ প্রশ্নে বেশ কিছু তাদের কর্মসূচি কিংবা বক্তব্য আসলে জনমনে আসলে প্রশ্ন তৈরি করছে এবং একই সাথে এই অভ্যুত্থানের সরকার গণ অভ্যুত্থান পরবর্তী যে গঠিত সরকার হয়েছে সেই সরকারকে নিয়ে যখন বিএনপির নেতৃবৃন্দ তো একই নেতৃবৃন্দ যখন এক এক সময় এক এক বক্তব্য দেন, অভ্যুত্থান পরবর্তীতে বললেন যে এটা অভ্যুত্থানের সরকার এবং এটা একটা বৈধ সরকার, আবার যখন তাদের স্বার্থ যখন হাসিল হয় না তখন সরাসরি অবৈধ সরকার, অর্থাৎ আওয়ামী লীগের সুরেও হচ্ছেন কথা বলেন, তখন এটা আসলে জনমনে প্রশ্ন তৈরি করে। এবং একই সাথে আমরা যেটা দেখেছিলাম যে 5ই আগস্ট পরবর্তীতে যখনই 8ই আগস্ট এখানে সরকার গঠিত হয়েছে এবং সেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশা, অধিকাংশই সবার ঐক্যমতের ভিত্তিতেই একটি সরকার গঠিত হয়েছে এবং বাংলাদেশে এইরকম ঐক্যমতের সরকারের আগে কখনোই হয় না। কিন্তু সেই সরকার আসার পরে আমরা প্রথম থেকেই ভারতের একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখেছিলাম। তারা বারবার বলে আসছিল যে তারা এই সরকারকে স্বীকৃতি না দেওয়ার ক্ষেত্রে এবং একই সাথে এখানকার যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে একটা ভিন্ন বার্তা তারা দেওয়ার চেষ্টা করছিল। আজকে 10 মাস পরে যখন আবার একই সাথে বিএনপির কোনো নেতা তখন এই ধরনের কথা বলেন যে সরকারের অবৈধ, সরকারের সিদ্ধান্তগুলো নেওয়ার কোনো ম্যান্ডেট নাই কিংবা হচ্ছে নানা প্রক্রিয়াগুলো, তখন এটা আসলে জনগণের কাছে এক ধরনের সংশয় তৈরি করে যে ভারতের যে প্রশ্নগুলো সেগুলো কি বিএনপির সাথে মিলে যাচ্ছে কি না, কিংবা হচ্ছে বিএনপির যে কিছুদিন আগে জাতীয় পত্রিকার মাধ্যমে 13টি পয়েন্ট কিন্তু দেওয়া হয়েছে এবং সেই 13টি পয়েন্টে একমাত্র বিএনপি ব্যতীত আপনার অপর যে রাজনৈতিক দলগুলো আছে, সেটা জামাত ইসলাম কিংবা গণ অধিকার, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন, তারপর যে ইসলামী আন্দোলন এবং আমাদের অধিকাংশ দলই কিন্তু এই পরিবর্তনগুলো চাচ্ছে। আমরা যেটা দেখেছি যে যেই দলের যেমন বিএনপি তারা দেখছে যে এই বাস্তবায় তাদের ক্ষমতা আসার সম্ভাবনা আছে, ফলে তারা বেশ কিছু পয়েন্টে তারা দ্বিমত পোষণ করছে। আবার ঠিক একই সাথে আমরা যখন একটা প্রস্তাব দিয়েছি যে একই ব্যক্তি রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবে না এবং একই ব্যক্তি বিরোধী দলের প্রধান এবং হচ্ছে দলের মানে সংসদে বিরোধী দলীয় প্রধান এবং একই সাথে দলের প্রধান থাকতে পারবে না, এগুলোও কিন্তু আমরা মতামত দিয়েছি। তো মজার বিষয় হচ্ছে যে বিএনপি কিন্তু এই বিষয়গুলো দ্বিমত করছে, জামাত অন্য সকল বিষয় একমত হয়েছে, কিন্তু এই বিরোধী দলের প্রধান এবং সংসদে বিরোধী দলের প্রধানের ক্ষেত্রে কিন্তু জামাত আবার দ্বিমত পোষণ করছে। কারণ জামাত হয়তো রাজনৈতিক বাস্তবতায় ধরে নিচ্ছে তারা যে প্রধান বিরোধী দল হয় তাহলে তাদের আমির একই সাথে দলের প্রধান থাকতে পারবেন না, আবার বিরোধী দলের প্রধান মানে এই যে তাদের, তো ফলে আমরা যেটা দেখছি দলগুলো কিন্তু অনেকটা তাদের দলীয় স্বার্থ বা দলের এজেন্ডা অনুযায়ী এখানে অ্যাক্ট করতেছে। তো ফলে আমরা যেটা মনে করব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে অধিকাংশ দল যে বিষয়গুলোতে ঐক্যমত হবে, সে ঐক্যমত হওয়ার পরবর্তীতে এইটা আসলে এই জুলাই সনদের স্বীকৃতি কী হবে, আইনি ভিত্তি কী হবে, সেক্ষেত্রে একমাত্র বিএনপি তারা বলতেছে যে পরবর্তী সংসদ হবে এই জুলাই সনদের আইনি ভিত্তির একটা কিন্তু অধিকাংশ দলই কিন্তু সেখানে বলছে যে গণপরিষদ হবে অথবা সাংবিধানিক পরিষদ করা উচিত অথবা গণভোট, অর্থাৎ পুরা জাতীয়ভাবে একটা গণভোট হয়ে সেই গণভোটের মাধ্যমে ফয়সালা হবে যে আসলে জনগণ এই বিষয়গুলোতে এই মতামত দিচ্ছে এবং সেটা পরবর্তী সংসদে চাইলেও এটাকে আর পরিবর্তন করা কিংবা হচ্ছে এটার প্রতি ছুঁড়ে ফেলে দেওয়ার, কারণ বিএনপির অলরেডি স্থায়ী কমিটির অনেক সদস্যরা নানা ধরনের বক্তব্য দিয়ে থাকেন
যে এই সংস্কার আমরা সংসদে গেলে ছুঁড়ে ফেলে দিব কিংবা হচ্ছে ইয়ে। তো এই জায়গাগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে যে জনগণের সিদ্ধান্তের মাধ্যমে এটা ফয়সালা করা উচিত। না, এখানে বিষয় যেটা হয়েছে যে জিয়াউর রহমান কিংবা হচ্ছে খালেদা জিয়ার তাদের সেই রাজনৈতিক ভিত্তি থেকে আমরা সবসময় তাদেরকে দেশের প্রতি প্রতিবেশী রাষ্ট্রের প্রভাবের বাহিরে এসছে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্যবাদ মনোভাবকে উপেক্ষা করে কিন্তু তিনি বাংলাদেশের স্বার্থের দিকে ফোকাস করছেন এবং বিশেষ করে সার্ক গঠন, এখানকার ভারতের প্রভাবের বাহিরে একটা সার্ক দক্ষিণ এশীয় সংগঠন করা এবং জাতীয় যে ইস্যুগুলাতে তারা দেশের ফোকাস করা। কিন্তু পরবর্তীতে আমাদের যেটা দেখা গিয়েছে যে ধরেন ইতিমধ্যে যে ভারতের সিদ্ধান্তের বিষয় কিংবা আওয়ামী লীগ প্রশ্নে বেশ কিছু তাদের কর্মসূচি কিংবা বক্তব্য আসলে জনমনে আসলে প্রশ্ন তৈরি করছে এবং একই সাথে এই অভ্যুত্থানের সরকার গণ অভ্যুত্থান পরবর্তী যে গঠিত সরকার হয়েছে সেই সরকারকে নিয়ে যখন বিএনপির নেতৃবৃন্দ তো একই নেতৃবৃন্দ যখন এক এক সময় এক এক বক্তব্য দেন, অভ্যুত্থান পরবর্তীতে বললেন যে এটা অভ্যুত্থানের সরকার এবং এটা একটা বৈধ সরকার, আবার যখন তাদের স্বার্থ যখন হাসিল হয় না তখন সরাসরি অবৈধ সরকার, অর্থাৎ আওয়ামী লীগের সুরেও হচ্ছেন কথা বলেন, তখন এটা আসলে জনমনে প্রশ্ন তৈরি করে। এবং একই সাথে আমরা যেটা দেখেছিলাম যে 5ই আগস্ট পরবর্তীতে যখনই 8ই আগস্ট এখানে সরকার গঠিত হয়েছে এবং সেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশা, অধিকাংশই সবার ঐক্যমতের ভিত্তিতেই একটি সরকার গঠিত হয়েছে এবং বাংলাদেশে এইরকম ঐক্যমতের সরকারের আগে কখনোই হয় না। কিন্তু সেই সরকার আসার পরে আমরা প্রথম থেকেই ভারতের একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখেছিলাম। তারা বারবার বলে আসছিল যে তারা এই সরকারকে স্বীকৃতি না দেওয়ার ক্ষেত্রে এবং একই সাথে এখানকার যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়ে একটা ভিন্ন বার্তা তারা দেওয়ার চেষ্টা করছিল। আজকে 10 মাস পরে যখন আবার একই সাথে বিএনপির কোনো নেতা তখন এই ধরনের কথা বলেন যে সরকারের অবৈধ, সরকারের সিদ্ধান্তগুলো নেওয়ার কোনো ম্যান্ডেট নাই কিংবা হচ্ছে নানা প্রক্রিয়াগুলো, তখন এটা আসলে জনগণের কাছে এক ধরনের সংশয় তৈরি করে যে ভারতের যে প্রশ্নগুলো সেগুলো কি বিএনপির সাথে মিলে যাচ্ছে কি না, কিংবা হচ্ছে বিএনপির যে তাদের বেগম খালেদা জিয়ার যে ঐতিহাসিক যে স্লোগান যে ওদের হাতে গোলামের জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ফলে এই যে তার বক্তব্য বা তার যে স্লোগান সেটার সাথে আসলে কিছুটা সাংঘর্ষিক হচ্ছে কিনা।